নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না বললেই চলে, অল্প কিছু বিনিয়োগ হচ্ছে। বিরাট একটা টাকার অংশ তো বিদেশে চলে গেছে, যার জন্য ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। আপনি বিনিয়োগের জন্য বিদেশে যাওয়ার দরকার নেই, বিনিয়োগকারী খোঁজার দরকার নেই। আমার যে ৭৫,০০০ লোক, আমার ১০,০০০ লোকের টার্গেট এখন আমি কমাবো। বিভিন্ন দেশে ব্যাংক থেকে ঋণ নিয়ে কিন্তু শিল্পায়ন হয় না। প্রযুক্তিটাও শুধুমাত্র ব্যবহার করতে হবে, প্রযুক্তিকে আনতে হবে এটা বললে হবে না। সেটা কিভাবে আমি আনছি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছাড়া এবং সুশাসন ছাড়া আমরা বাজেট ভালোভাবে কোনোভাবে বাস্তবায়ন করতে পারবো না। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ৭১ টেলিভিশনের বাজেট নিয়ে বিশেষ আয়োজন বাজেট স্পেশালে। আজ থেকে বাজেটের অধিবেশন শুরু হয়েছে। আগামী ১১ জুন সংসদে মাননীয় অর্থমন্ত্রী তার জীবনের প্রথম বাজেট পেশ করবেন। এরই মধ্যে আমরা যে ধারণাটুকু পেয়েছি যে রেকর্ড বাজেট তিনি দিবেন, তবে এর মধ্যে হিসাব নিকাশের একটা বড় ধরনের প্রশ্ন তিনি রেখে যাবেন, সেটা বিশ্লেষকরা এরই মধ্যে বলা শুরু করেছেন। কারণ অর্থনৈতিক যে বাস্তবতা, তাতে এত বড় বাজেট, এত বড় রাজস্ব লক্ষ্যমাত্রা এবং এত বড় প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা তিনি কিভাবে অর্জন করবেন, সেটা একটা বড় প্রশ্ন। বড় কথা হচ্ছে সাধারণ মানুষ এবং উদ্যোক্তারা এই বাজেটকে কিভাবে দেখছেন এবং একটা ব্যবসাবান্ধব বাজেট, একটা জনমুখী বাজেট প্রণয়নের ক্ষেত্রে এই সরকার কতটা দক্ষতার ছাপ রাখতে পারবে, সে বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য অত্যন্ত সম্মানিত দুজন অতিথি আমাদের সাথে আছেন জনাব একে আজাদ, সাবেক সভাপতি এফবিসিসিআই, এবং আছেন প্রফেসর মোস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো সিপিডি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সরাসরি এসে অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনাব একে আজাদ, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। একই সাথে আমি দুইটা শব্দ ব্যবহার করেছি, যে উদ্যোক্তা বা ব্যবসা বান্ধব বাজেট এবং জনমুখী বাজেট, দুটি আপনার সাথে সরাসরি সম্পৃক্ত। এইটা করার ক্ষেত্রে অর্থমন্ত্রী কতটুকু সুবিধাজনক অবস্থানে আছেন? সরকার বেশ চ্যালেঞ্জের মধ্যে আছেন শুরু থেকেই। চ্যালেঞ্জগুলো হচ্ছে যে নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না বললেই চলে, অল্প কিছু বিনিয়োগ হচ্ছে, নেগেটিভ ক্যাপিটাল মেশিনারি আমদানি নেগেটিভ, এবং প্রাইভেট সেক্টর লোন ব্যবহার করছে দেখলাম ৪% একটু উপরে, যেখানে বাংলাদেশ ব্যাংক প্রাইভেট সেক্টরের জন্য লোন অ্যালোকেশন করেছে ১২%, সেখানে মাত্র 4% একটু বেশি অ্যালোকেশন করেছে। অর্থাৎ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। হ্যাঁ, এই টাকাটাও ব্যবহৃত হচ্ছে মেইনলি ট্রেডিংয়ে। বড় ধরনের কোনো ক্যাপিটাল মেশিনারি আমদানি হচ্ছে না, বিনিয়োগ হচ্ছে না। তার মূল অনেকগুলো কারণ। একটা হলো এনার্জি সংকট, নতুন গ্যাস সংযোগ দিচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই, 13, 13.5%, 14%, 15% ইন্টারেস্টে। এই ধরনের ইন্টারেস্ট দিয়ে প্লাস গ্যাসের কানেকশন না হওয়ার কারণেই আর একটা বন্ধাত্ব তৈরি হয়েছে। তা আমি মনে করি এইটা সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হবে, যে কিভাবে গ্যাস নতুন সংযোগ দেবে, নতুন বিনিয়োগ আসবে, এবং দেশি বিনিয়োগকারীরা যদি বিনিয়োগ না বাড়ায় তাহলে বিদেশি বিনিয়োগকে আমি আকৃষ্ট করতে পারবো না। ৪,০০০-এর উপরে গ্যাস কানেকশন আছে, অপেক্ষায় আছে, যে দেশীয় গ্যাস বিদেশিরা তার প্রতীক্ষায় আছে কবে গ্যাস কানেকশন পাবে। সব কিছুর মিলেই আমি মনে করি এই অর্থ বছরটা একটা চ্যালেঞ্জের মধ্যে যাবে। তার মধ্যে বিরাট একটা টাকার অংশ তো বিদেশে চলে গেছে, যার জন্য ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। সরকারের বৈদেশিক পেমেন্ট অনেক বেশি আকারে ডে বাই ডে বাড়ছে, যার জন্য সরকার ব্যাংক থেকে প্রচুর বরোয়িং করছে। বরোয়িংয়ের পরিমাণ প্রায় ১,০৬,০০০ কোটি টাকা পার হয়ে গেছে আমাদের ৯ মাসেই। ব্যাংক বরোয়িং বেড়ে গেছে, যার জন্য প্রাইভেট সেক্টর কিন্তু তাদের লোন প্রাপ্তিটা সংকুচিত হয়ে যাচ্ছে। তো যত রাজস্ব, আরেকদিকে রাজস্ব ঘাটতি প্রায় ১,০০,০০০ কোটি টাকার উপরে। এর মধ্যেই এই জুনের এপ্রিল পর্যন্ত যে পরিসংখ্যান, তাতে দেখা যাচ্ছে যে ১,০০,০০০ কোটি টাকার উপরে বাজেট রেভিনিউ ঘাটতি। তো যখনই রেভিনিউ ঘাটতি হয়, সরকারকে ব্যাংক বরোয়িংয়ের উপর নির্ভরশীল হতে হয়, এবং যখনই সরকার ব্যাংকের সাথে নির্ভরশীল হতে হয়, টাকা চাপাতে হয়। ইনফ্লেশন কন্ট্রোল করাটাও সরকারের জন্য আর একটা চ্যালেঞ্জ। এখন ৯%-এর উপরে আছে আজকের যেই ফিগারটা আমরা দেখলাম ইনফ্লেশন। এই কয়েকটা চ্যালেঞ্জই আমি মনে করি নতুন বাজেটে। এই চ্যালেঞ্জগুলো তো অনেক দিনের চ্যালেঞ্জ, অনেক পুরনো চ্যালেঞ্জ। বাজেটে এগুলো অ্যাড্রেস করার কোনো সুযোগ বা কতটুকু সুযোগ আছে বলে আপনার মনে হয়? প্রচুর সুযোগ আছে বাজেটে। আমরা যখন ব্যবসায়ীরা এনবিআর এর সাথে বসি বা অর্থমন্ত্রীর সাথে বসি, তখন কিন্তু আমরা কিছু যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার থেকে আমরা সাজেশন দিই। তা আমরা প্রথম সাজেশনটা দিই, দেখেন
আপনি বিনিয়োগের জন্য বিদেশে যাওয়ার দরকার নেই, বিনিয়োগকারী খোঁজার দরকার নেই। আপনার দেশেই প্রচুর বিনিয়োগকারী রয়ে গেছে, তাদের কি সমস্যাগুলো আগে দেখেন, যেগুলো আমি বললাম। যদি গ্যাস সংকট সমাধান করা যায়, ব্যাংকের তারল্য সংকট সমাধান করা যায়, ইন্টারেস্ট কমানো যায়, তাহলে বিনিয়োগ অটোমেটিকলি হবে। আর বিনিয়োগ হলে অবশ্যই কর্মসংস্থান বাড়বে এবং সরকারের রাজস্ব বাড়বে। আমাদের সরকার রাজস্বের মেইন আর্নিং কোথাতে আসে? ভ্যাটের থেকে আসে। যদি এখন যে অবস্থা দাঁড়িয়েছে, যদি 5%, 4% যদি প্রাইভেট সেক্টর লোন কনজামশন করে, তার মানে কি আমদানি রপ্তানি দুটোই স্থবির। আর আমদানি রপ্তানি যদি স্থবির হয়, তাহলে আমার রেভিনিউ আসবে কোথার থেকে? ভ্যাটের পরে আসে ইনকাম ট্যাক্স। মানুষের যদি আয় না হয়, ইনকাম ট্যাক্স কোত্থেকে আসবে? তার ফলে কাস্টমস ডিউটি, এই তিনটায়। তা আমি মনে করি সরকারের এই জায়গায় যদি জোর দেওয়া যায় বিনিয়োগকারীদের উপরে, সমস্যা কি, কেন বিনিয়োগ হচ্ছে না, কেন কলকারখানা, নতুন কলকারখানা তৈরি হচ্ছে না, কেন কর্মসংস্থান হচ্ছে না, তাহলেই কিন্তু সব সমস্যার সমাধান হবে। এটাকে আমরা মোটা দাগে ব্যবসা বান্ধব বাজেট বলতে পারি। যে সংকটগুলো আমরা দেখলাম সমাধান কতটুকু আসে। প্রফেসর মোস্তাফিজুর রহমান, অর্থমন্ত্রী সম্প্রতি একটা বক্তব্য বলেছেন যে 1.5 মাস 2 মাসের মধ্যে একটা বাজেট তৈরি করা প্রায় অসম্ভব কাজ। এরকম একটা অবস্থানে থেকে তিনি এই ধরনের কথা বললেন, তাতে আমরা কি বার্তা পাই? না, আমার মনে হয় যে তিনি যেটা বলতে চেয়েছেন তিনিই ভালো জানেন তিনি কি এটা দ্বারা কি বোঝাতে চেয়েছেন। কিন্তু আমার মনে হয় যে এখানে অনেকগুলি চ্যালেঞ্জ যেহেতু তারা ফেস করছেন এই বাজেটটা করতে, যে আমি বলি যে চতুর্মুখী চ্যালেঞ্জ। চতুর্মুখী মানে যদি আমি বিভিন্ন 4টা পার্সপেক্টিভ যদি আমি বলি, তাহলে একটা তো হলো যে অনেক পুঞ্জীভূত অনেক সমস্যা তারা কিন্তু উত্তরাধিকার হিসাবে পেয়েছেন, তাদের তেমন কিছু করার ছিল না। এবং অন্তর্বর্তীকালীন সরকারও সেগুলি সবগুলি সমাধান করতে পারেননি। কিছু কিছু জায়গায় তারা হাত দিয়েছিলেন, কিন্তু সেটা যৌক্তিক পরিণতিতে নিতে পারেন না। ব্যাংকিং খাতের সংস্কার, এনবিআর এর সংস্কার, এগুলো তো এগুলো অসমাপ্ত অনেক ধরনের কাজ রয়ে গেছে। 1, 2 নম্বর হলো যে তারা অনেকগুলি প্রতিশ্রুতি দিয়ে এই নির্বাচনে জয়ী হয়েছেন। সেখানে প্রায় সবগুলি প্রতিশ্রুতি হলো ব্যয়ের প্রতিশ্রুতি। ফ্যামিলি কার্ড বলেন বা আমাদের এগ্রিকালচারের যে সুদ মৌকুফ ইত্যাদি, লোন মৌকুফ ইত্যাদির কথা বলেন, বা মিড ডে মিল চালু করার কথা বলেন, এগুলো সবগুলি হলো ব্যয়ের দিকটা। এইটার একটা চ্যালেঞ্জ তো থাকবে। নতুন চ্যালেঞ্জও উদ্ভূত হয়েছে এখন, তাই না? আমাদের জ্বালানির জন্য তারা তো এটা বুঝতে পারেন না যে এরকম হঠাৎ করে একটা মিডল ইস্ট ওয়ার হবে, জ্বালানির দাম বেড়ে যাবে। তাদের একটা অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে যে ইলেকট্রিসিটির দাম বাড়ানো, জ্বালানির দাম বাড়ানো, এগুলিতেও আছে। আবার অন্য দিক থেকে আমাদের এলডিসি যে উত্তরণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটাও চলে আসছে কিন্তু এখন। এবং আমরা যদি প্রস্তুতি পর্ব কিছুটা সম্প্রসারিতও করতে পারি, সেটাও কিছুটা অনিশ্চিত রয়ে গেছে। তো এটার ফলে যেটা হয়েছে যে রাজনৈতিক একটা নিশ্চয়তা আসা সত্ত্বেও আমরা কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকে ওইটার সমান্তরাল উৎসাহটা আমরা এখনো দেখিনি। এবং যেটা আজাদ ভাই বললেন যে আমাদের যে আমদানি গ্রোথ খুবই স্তিমিত আছে। ক্যাপিটাল মেশিনারিজ এবং ইন্টারমিডিয়েটের আমদানিও খুবই স্তিমিত। এবং যেটা নাকি একটু আমার মনে হয় যে একটু দুশ্চিন্তার বিষয়, সেটা হলো যে আমরা যে এলসি ওপেনিং দেখছি, ওইটা থেকে বোঝা যায় যে সামনের দিকে কিরকম ভাবে আমাদের উদ্যোক্তা যারা আছেন তারা কিভাবে দেখছেন। তো সেইখানে কিন্তু আমি দেখলাম যে সেটাও খুবই একটা লো লেভেলে আছে এবং গ্রোথ নাই। কোনো ক্ষেত্রে ক্যাপিটাল মেশিনারিজ এবং ইন্টারমিডিয়েট যে কমোডিটি আছে সেটার সেখানে নেগেটিভ গ্রোথ দেখছি। সো এগুলোর থেকে যেটা মনে হচ্ছে যে একটা তো বড় ধরনের একটা মানে চ্যালেঞ্জই পুঞ্জীভূত হয়ে সামনে আসছে। মনে হয় যে হয়তো সেটাকে তিনি বিবেচনায় নিয়ে এই শব্দটা উচ্চারণ করেছেন। আপনাদের দুজনের কথার যে বাস্তবতা, তাতে এই অবস্থানে দাঁড়িয়ে অর্থমন্ত্রী যে খুব উচ্চাভিলাষী প্রত্যাশা করতে পারবেন সেই সুযোগ কিন্তু তার হাতে কম। কিন্তু আমরা যদি বাজেটের আকারটা এখন পর্যন্ত যতদূর শুনেছি সেটা দেখি, আমাদের রানিং যে প্রজেকশন বাজেট তার চেয়ে তিনি 18% বড় করবেন, বা প্রায় 1.5 লাখ কোটি টাকা বাড়িয়ে নতুন একটা বাজেট দিবেন। এটা ভালো, সাধারণ মানুষ বা বাংলাদেশের জনগণ হয়তো বেশি বরাদ্দ পাবে। কিন্তু বাস্তবতাটা কি এরকম আছে কিনা? তিনি কি বেশি উচ্চাভিলাষী হয়ে পড়লেন? না, দেখেন, আমি এটা দুভাবে দেখি। আমি মনে করি না যে এটা উচ্চাভিলাষী বাজেট। আপনি যদি দেখেন যে আমাদের যে বাজেটটা প্রাক্কলন করা হচ্ছে এখন, আমরা যেটুকু আন্দাজ পাচ্ছি, সেটা যদি আমরা ধরি
এবং সেটা হয়তো বা আমাদের যে জিডিপির যদি 14 সাড়ে 14 মতো এটা হয়তো হবে। ঘাটতি সহ আমরা যে ঘাটতি অর্থায়ন সেটা সহ এটা 14%-এর মতো, আদারওয়াইজ এটা 9-10%-এর কাছাকাছি। আমাদের এই দক্ষিণ এশিয়াতেও এটা সাইজ 18-20%, আর উন্নত দেশে তো এটা 30-35%-এর মতো আমরা দেখি বাজেটের যে আকার হয়, তাদের পাবলিক এক্সপেন্ডিচার যেটা আমরা বলি। তো সেক্ষেত্রে এটা খুব বড় না। আর আপনি দেখেন 18% যদি বলি, আমি যদি গত বছরের তুলনায় এই বছর গড় মূল্যস্ফীতি যদি 9% যদি ধরি, তাহলে তো প্রকৃত প্রবৃদ্ধি আসলে 9%, তাই না? যদি 18% ধরি, তো এইটাও বিবেচনা রাখতে হবে। আর হলো যে অনেকগুলি তো আমাদের অর্থনীতিতে অনেক চাহিদার সৃষ্টি হয়েছে। একটা হলো যে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তো আছেই, কিন্তু তাছাড়াও যদি আমি উদ্যোক্তাদেরকে উৎসাহিত করতে চাই, তাহলে সেখানে আমার বেশ কিছু সেখানে আমার বিনিয়োগ করতে হবে। সেটা বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটা আছে, সেই আমাদের বিভিন্ন ধরনের আরও চাহিদার সৃষ্টি হচ্ছে। সামাজিক সুরক্ষা, তারা বলেছেন যে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে তারা উল্লেখযোগ্যভাবে বাড়াবেন। তারপরে আমাদের সরকারি কর্মচারী যারা আছেন তাদেরও একটা চাহিদা সৃষ্টি হয়েছে। তাদের লাস্ট পে কমিশন হয়েছে হলো 2015 সালে, এবং এখানে তো একটা জীবনমানের প্রশ্ন আছে। আবার আমাদের সামাজিক সুরক্ষাতে যেসব কর্মসূচিগুলো তারা দিয়েছেন, সেসব কর্মসূচিগুলোর মধ্যে অনেকগুলি আছে যারা হয়তো একবারেই হয়তো করতে পারবেন না, কিন্তু সেটাও যদি আমরা বিবেচনা নেই, বেশ বড় ধরনের একটা চাহিদা সৃষ্টি হয়েছে যেটা তিনি ইগনোর করতে পারবেন না। সো সবটা মিলে একটা ব্যয়ের ব্যাপার আছে। সমস্যা যেটা সেটা হলো যে আমরা আমি আয়ের দিকটা আসবো, আলাদাভাবে আলোচনা করব। জনাব একে আজাদ, আমরা যদি সাম্প্রতিক পরিসংখ্যানগুলো দেখি, যে বিশ্বব্যাংকের হিসাবে একটা বড় অংশ নতুন করে দরিদ্র হয়েছেন, সেটা চড়া মূল্যস্ফীতির কারণে এবং কাঙ্ক্ষিত মাত্রায় কর্মসংস্থান না হওয়ার কারণে। আপনি বাংলাদেশের অন্যতম বড় উদ্যোক্তা এবং আপনার অধীনে প্রায় 75,000 মানুষ আপনার প্রতিষ্ঠানে কাজ করেন। গেল 2-3 বছরের অভিজ্ঞতাটা কি আসলে? এই মুহূর্তে আপনি আরও 10,000 কর্মসংস্থান বাড়াবেন এরকম চিন্তাভাবনা করতে পারছেন কিনা, সাহস পাচ্ছেন কিনা? দেখুন, এখন পৃথিবী যেভাবে আগাচ্ছে আমরা কিন্তু সেভাবে এগোতে পারছি না। এখন পৃথিবী চাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ডিপেন্ডেন্সি বাড়াতে। যেমন আমরা রপ্তানির মুখী পোশাক শিল্পের কথাই বলি, আমাদের যারা বড়োয়ার বায়ার মেইনলি ইউরোপ এবং আমেরিকা, জাপান এবং কিছু কিছু চীন এবং নেইবারিং কান্ট্রি ইন্ডিয়াতে যায়। তারা প্রাইস আর বাড়াবে না, কোনো কমোডিটির প্রাইস তারা বাড়াবে না। তারা ক্লিয়ার বলে দিয়েছে তারা বাড়াবে না। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা কাস্টমারের কাছে যদি আর প্রাইস বাড়াই, কাস্টমার ক্যান নট অ্যাফোর্ড, এবং তারা হয়ে যাবে, আমাদের খরচ কমানো শুরু কমে যাবে, সেল কমে যাবে। করে গেলে আমাদের আনএমপ্লয়মেন্ট হবে, অনেক স্টোর বন্ধ করতে হবে। দাম বাড়াতে তোমরা কীভাবে সার্ভাইভ করবো? কারণ আমার তো ইয়েসে প্রতি বছরই 9%, যেহেতু ইনফ্লেশন 9%, আমাকে মিনিমাম ইনক্রিমেন্ট দিতে হয়, ওয়ার্কারকে দিতে হয় এবং স্টাফদেরকে ওরকম 9-10%। এই যে আমার বাড়তি হচ্ছে, খরচ বাড়ছে, অথচ প্রাইস বাড়ছে, তাহলে আমি তো সার্ভাইভ করবো না। তা আমি সার্ভাইভ না করলে, আমি যদি না টিকি, তাহলে আমার তো বায়ারও টিকবে না। তাহলে সাপ্লাই পাবে কোথার থেকে? আমেরিকা, ইউরোপ তারা পাবে কোথা থেকে? এই জন্যে তাদেরও হেডেক আসছে যে আমি যাতে সার্ভাইভ করি। এই জন্য তারা বলছে তুমি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে তুমি ম্যান পাওয়ার কমাও, ম্যান পাওয়ার কমায় তোমার খরচ ওভারহেড কমাও। এতে দেখা যাচ্ছে তা আমার যে 75,000 লোক, আমার 10,000 লোকের টার্গেট এখন আমি কমাবো। তো 10,000 লোক, এই লোক তো স্কিল লোক, তারা চাকরিরত, তো এরা যাবে কোথায়? তো এই জন্যে সরকারকে এমন দূরদর্শী হতে হবে, সরকার এই বাজেটে, যে প্রত্যেকটা, অনেক কোম্পানি বসে যাচ্ছে, অনেক কোম্পানি কিন্তু পারছে না, কারণ প্রাইস মিট করতে পারছে না, তার এফিসিয়েন্সি বাড়ছে না, খরচ বাড়ছে, যার জন্য অনেক কোম্পানি কিন্তু প্রতি মাসেই কিছু না কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। শুধুমাত্র গার্মেন্টস ফ্যাক্টরি না, অন্যান্য ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আমার এই যদি বিদেশের সাথে তাল মিলে না চলতে পারে, আমার যদি ওভারহেড কমাতে না পারে, আমি যদি এফিশিয়েন্ট না হই, আমি সার্ভাইভ করবো না। তো আমার সার্ভাইভ করতে হলে আমার ম্যান পাওয়ার রিডাকশন, এখানে তো দায়বদ্ধতার একটা বড় জায়গা, যে আমার প্রতি বছরই তো 20-22 লাখ নতুন মুখ যুক্ত হচ্ছে। আমি তাদেরকে এমপ্লয়মেন্ট করার বদলে যদি এক্সিস্টিং এমপ্লয়মেন্টই আমি কমানোর দিকে যাই, এটা তো একটা অর্থনৈতিক অব্যবস্থাপনা বা অস্থিরতার একটা ইঙ্গিত। অবশ্যই। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি বারবার বলছেন যে উনি 1 কোটি লোকের কর্মসংস্থান করবেন, কিন্তু 1 কোটি লোকের কর্মসংস্থান তো আমাদেরকে দিয়ে করবেন।
তা আমাদের যদি সাথে আমাদের যেই সমস্যাগুলো আমি শুরুতে বললাম সেই সমস্যার সমাধান করা না যায়, সেই জন্যে আমি মনে করি এখানে যিনি অর্থমন্ত্রী উনি রেগুলার বাণিজ্য মন্ত্রী বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে ক্লিয়ার আমরা বলে আসছি যে আপনি 13-14% ইন্টারেস্ট দিয়ে আপনি যদি বলেন আমাদেরকে কলকারখানা চালান, তো উনিও বলছেন যে দেখেন আমি তো প্রজেক্ট লোন কমাইতে ইন্টারেস্ট কমাইতে পারবো না, যেতে ইনফ্লেশন ইজ ভেরি হাই, গভর্নমেন্টের বরোয়িং করছে বা 10.5% গভর্নমেন্ট বরোয়িং করছে সঞ্চয়পত্রের মাধ্যমে, ডিফেন্স সেভিংস সার্টিফিকেট গভর্নমেন্ট ইজ বরোয়িং, তাহলে আমি সেখানে 11%-এর নিচে কোনো ব্যাংকই করছে না, ডিপোজিট নিচ্ছে না, 11% কম 11, তাহলে সে 13-14% ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। তো এটা তো আমি কম্পিটিটিভ না কম্পেয়ার টু নেইবারিং কান্ট্রি। রাইট স্যার, আমি এটা প্রেক্ষিতে একটু বলি। একটা যেটা সেটা হলো যে একটা তো আমাদের রপ্তানিমুখী শিল্প আছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতির বেশিরভাগটাই কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে অর্থনীতি, শতকরা 85% উপরে এটা। রপ্তানিমুখী শিল্পের সাথে সাথে আমাদের অভ্যন্তরীণ যে বাজারমুখী যে শিল্প, এটাও আমাদেরকে চাঙ্গা করতে হবে। এখানে কিন্তু আমাদের একটা বড় শক্তি যেটা সেটা হলো যে আমার তো অভ্যন্তরীণ যে চাহিদা, এই চাহিদাটা আমি যদি মিট করতে চাই, আমদানি প্রতিস্থাপক শিল্প এবং আমার নিজস্ব বাজারমুখী দুইভাবেই, তো তাহলে এখানে কিন্তু বড় ধরনের একটা চাহিদা আছে যেটার এগেইনস্টে আমাদের শিল্পায়নের একটা বড় সুযোগ আছে, এবং সেইটার সুযোগটা নিয়ে আমরা পরবর্তীতে কিন্তু আমরা বৈদেশিক বাজারেও আমরা যাই। দেখবেন আমাদের যেগুলো বড় বড় যেসব শিল্প, যেমন রেডিমেড গার্মেন্টসে বলেন বা লেদার ইত্যাদি বলেন, এগুলো কিন্তু আমাদের অভ্যন্তরীণ আগের থেকেই এক ধরনের বাজার ছিল, এবং ওইটার উপরে ভিত্তি করে আমরা পরবর্তীতে আমরা গিয়েছি। তো এটা হলো একটা বড় শক্তি। আমার মনে হয় যে এইটাকে কিভাবে আমরা চাঙ্গা করতে পারি, অভ্যন্তরীণ বাজার ব্যবস্থা এখানে আছে। উনি ঋণের কথা বললেন, দেখেন বিভিন্ন দেশে ব্যাংক থেকে ঋণ নিয়ে কিন্তু শিল্পায়ন হয় না। হ্যাঁ, এটা এখানে ইকুইটি মার্কেট আছে, হ্যাঁ, আপনি শেয়ার মার্কেট, আপনি বন্ড ইস্যু করেন, সিকিউরিটাইজেশন করেন, এইটা। সুতরাং আমাদেরকে কিন্তু ওই বিকল্প যে সূত্রগুলি আছে সেখানেও চাঙ্গা করতে হবে, এবং বাজেটে আমরা দেখি যে আমরা যদি আমাদের শেয়ার মার্কেটের প্রতি আস্থা ফিরে আসে, সেখানে কিন্তু একটা বড় ধরনের সুযোগ সৃষ্টি হবে, যেখানে আমরা বিনিয়োগের জন্য যে অর্থ বা আমাদের বড় বড় যে অবকাঠামোগুলি আছে সেটাকে আমরা। এখানে আপনার কথার প্রেক্ষিতে জানবার বিষয় যে অভ্যন্তরীণ কর্মচাঞ্চল্য বা অভ্যন্তরীণ অর্থনৈতিক কার্যক্রম যদি আরো গতিশীল দেখতে চাই, এটার প্রধান ব্যারিয়ার তো গেল 4-5 বছর ধরে চড়া মূল্যস্ফীতি। সেখানে তো সরকারের একটা বড় ধরনের নীতিগত ধাক্কা দরকার আসলে। এখানে তো অবশ্যই সেটা তো দরকার হবে, কিন্তু এই মূল্যস্ফীতিটা কমাতে গেলে একটা তো হলো যে আমাদের যে সুদের হার বেশি, আমাদের মূল্যস্ফীতি আবার মূল্যস্ফীতিকে উস্কে দেয়, হ্যাঁ, এটা আছে। কিন্তু বাজার ব্যবস্থাপনাও কিন্তু এখানে একটা বড় জিনিস। আপনি দেখবেন যে আমাদের এই যতগুলি আমরা অ্যানালাইসিস করেছি, আপনার আমাদের উৎপাদক স্তর থেকে ভোক্তা স্তর বলেন বা আমদানি স্তর থেকে ভোক্তা স্তর বলেন, বড় ধরনের একটা এখানে পার্থক্য। এখানে কিন্তু কেবলমাত্র যে আমার ইন্টারেস্ট রেট হাই, এগুলো আছে, কিন্তু বাজার ব্যবস্থাপনাও খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। ওনার যে দেখেন, এই যে এলডিসি গ্র্যাজুয়েশনের কথা আলাপ করছিলাম, উনি ইউরোপিয়ান ইউনিয়নে যখন নাকি রপ্তানি করেন, এখন 12% শুল্ক ওটা ওনার ওখানে দিতে হয় না। আপনি দেখবেন এখন সেটা যদি দিতে হয় তাহলে তো অবশ্যই প্রতিযোগিতা সক্ষমতার উপরে একটা ধাক্কা লাগবে। কিন্তু দেখেন এই যে লজিস্টিক্স যে খরচ, ওটাও কিন্তু অলমোস্ট এই 12-13% আমরা হিসাব করে দেখেছি। তো এইগুলার তো অনেক জায়গায় পোর্টের টার্ন অ্যারাউন্ড টাইম যদি কমানো যায়, উনি যদি সিঙ্গেল উইন্ডো থেকে সব সার্ভিসগুলি যদি পান, যানবাহনের যে আমাদের যে খরচটা, যে তেলটা খরচ হয় ওনা যখন পোর্টে পাঠান, এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা অনেক খরচ কমাতে পারি, এবং প্রতিযোগিতা সক্ষমতার এই এলিমেন্টগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনাটাও খুবই গুরুত্বপূর্ণ হবে। নিশ্চয়ই। আমরা ব্যয়ের ব্যাপারে তো আলোচনা করলাম, সরকারের আয়ের দিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ আমি বলবো। যে ধরনের সংস্কার আমরা এনবিআর এর প্রত্যাশা করছিলাম, অন্তর্বর্তী সরকার একটা উদ্যোগ নিয়েছিলেন, পরবর্তীতে আর কোনো আলোচনা আগায়নি। এই সরকার আসলে তার রেকর্ড আর্নিংটা কিভাবে করবে, কোন ধরনের সংস্কার এবং সিদ্ধান্তের মাধ্যমে আসবে? এনবিআর ইস্যুতে এই আলোচনা যদি আমরা শুরু করি, আমার ধারণা 1-2 ঘন্টার মধ্যে শেষ হবে না। তবে একজন ব্যবসায়ী হিসেবে জনাব এ কে আজাদ, আপনার অভিজ্ঞতা জানবো, বাংলাদেশের কর ব্যবস্থাপনা কতটুকু স্মার্ট হয়েছে? দেখুন, কর ব্যবস্থাপনা স্মার্ট যেখানে ছিল আজ থেকে 20 বছর আগে, আমি সেখানেই দেখছি কোনো
একটাই 20 বছরের মধ্যে উন্নত হয়েছে যে অনলাইনে এখন কর জমা দেওয়া যায়, রিটার্নগুলো দেওয়া যায়। এটি এর বাইরে কোনো কিছু হয়েছে আমার জানা নাই অন্তত। হয়তো ইন্টারনালি অনেক কিছু হতে পারে, কিন্তু আমার তো কর ব্যবস্থাপনা আমি 20 বছর আগে যেভাবে ছিল সেভাবেই ছিলাম। আমি যখন এফবিসির প্রেসিডেন্ট ছিলাম তখন আমরা ভ্যাটকে আরও কীভাবে আধুনিকায়ন করা যায়, আরও মোর অ্যাকাউন্টেবল করা যায়, সেগুলো চেষ্টা করেছে, হয় না, ইট ডিডন্ট ওয়ার্ক। আমি গত সপ্তাহে চায়নায় ছিলাম। চায়নাতে আমি একটা টেম্পুর মতন একটা ওই সাইট সিং করবে, উঠবো, দে আর নট টেকিং ক্যাশ, এবং নোট ক্রেডিট কার্ড। তারা কি করতেছে, এইটা কিউআর কোডে ওটা ফটো নিয়ে ওখান থেকে পেমেন্ট করতে হবে, কোনো ক্যাশ ট্রানজ্যাকশন নাই। হোটেল, রেস্টুরেন্ট, সমস্ত জায়গায় কিউআর কোড। তো তার মানে কি, আপনি ক্যাশ ট্রানজ্যাকশন হইলেই কিন্তু ফাঁকি দেওয়ার স্কোপ থাকে। আপনার সমস্ত কিছু গভর্নমেন্টের রেকর্ডেড, আপনি ফাঁকি দিতে পারবেন না। তো সেই কারণে আমি যদি ডিজিটালাইজড না করি এনবিআরকে, তা না হলে আমি ট্যাক্স ব্যবস্থাপনার উন্নতি ঘটাতে পারবো না। যেখানে আমার 500 করোড় টাকার জিডিপি, রাইট, 500 বিলিয়ন, 500 বিলিয়ন, হ্যাঁ, ডলার জিডিপির সাইজ, সেখানে আমার ট্যাক্স আসে কত? আমরা এটা আলাপ করতেছিলাম 3,05,000 কোটি টাকা রেভিনিউ, টোটাল 6%-এর ঘরে 6% এখন আসছি। তো এই যে মানুষের অনীহা বা আমার ট্যাক্স ডিপার্টমেন্টের ট্যাক্স আদায়ের সক্ষমতার অভাব, এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে পিকচারে। তো সেই কারণে আমি যতদিন পর্যন্ত ডিজিটালাইজ না করব, আমার সক্ষমতা এবং যারা এনবিআরের ট্যাক্স রেভিনিউ কালেকশন তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে না পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমার এই বাজেট আসবে, বাজেট দিব, ঘাটতি বাজেট হবে, আবার সরকার নতুন করে করবে, এটাই হবে। আপনি সবসময় লাল ফিতার দৌরাত্ম্য বা আমাদের প্রশাসনিক যেই দুর্বলতা এবং ট্যাক্স সিস্টেমের যেই মানে আমি বলবো যে ভুল ত্রুটি, সেটা নিয়ে কথাবার্তা বলেছেন। এটা আসলে কিসের উপর নির্ভর করে? এর কি রাজনৈতিক হস্তক্ষেপ দরকার, নাকি সংস্কারগুলো আসলে কোন দিক থেকে আনা? শুনেন, ব্যুরোক্রেটরা রাজনীতিক নেতাদের বা পলিসির উপরে অপেক্ষার উপরে কাজ করে। তাদের নিজস্ব কোনো কিছু, যে পলিসি থাকে পলিসি নিয়ে ব্যুরোক্রেটরা কাজ করে, তারা পলিসির বাইরে যায় না। তো পলিসিটা করে গভর্নমেন্ট করে। দেন গভর্নমেন্টের যদি ওই রকম ড্রাস্টিক কোনো চেঞ্জ না আনে গভর্নমেন্ট, তাহলে ব্যুরোক্রেটরা কী করবে? ব্যুরোক্রেটরা যেটা চায়, সে কোনো গভর্নমেন্ট সরকারি কর্মকর্তারা কোনো রিস্কে যাবে না, সে তার ওই নীতিমালার বাইরে কোনো কাজ করবে না। নীতিমালার কারণ সে পরবর্তী পর্যায়ে কোনো ঝামেলার মধ্যে সে পড়তে চায় না, সে নিজেকে সেফ রেখে কাজ করতে চায়। আমি তাদেরকে কোনো দোষ দিই না। তাহলে আমি তো রাজনৈতিক কমিটমেন্ট দিয়ে, আমি রাজনৈতিক ইস্তেহার দিয়ে ক্ষমতা এসেছি, জনগণের আস্থা অর্জন করেছে, জনগণ আমাকে নির্বাচিত করেছে একটা নির্দিষ্ট সময়ের জন্যে। তাহলে আমাকে তো এই পলিসি চেঞ্জ করতে, আমাকে ব্রোক্রেটটা যাতে ওই নীতিমালা ফলো করে তার দায়িত্ব আমার। আমি সেদিনকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মিটিং করে খুবই ইমপ্রেসড। আমি ওনাকে যখন অ্যাপয়েন্ট করা হলে আমি তা ওনার বিরুদ্ধে একজন সমালোচক ছিলাম, কিন্তু ওনার আমি একজন ভক্ত। কারণ আমি 1.5 ঘন্টার মিটিংয়ে উনি যেভাবে পরিচালনা করলেন এবং তার অধীনস্থদেরকে যেইভাবে উনি নির্দেশনা দিলেন এবং টাইম ফ্রেম বেঁধে দিলেন যে আমি এতটার মধ্যে এই সমস্যার সমাধান চাই, এতটার মধ্যে, হুইচ উই লাইকড। এখন একজন রেভিনিউ কর্মকর্তাকে আমি যদি বলে না দেই যে তো আমি আপনার কাছে কি চাই, তাহলে অবশ্যই জবাব দিতে 100% না হলে তো 80% হবে। এটা হওয়া সম্ভব। নিশ্চয়ই স্যার, আপনি বারবারই বলেন যে আমাদের ট্যাক্স সিস্টেমে বা জনগণ যেই টাকাটা যায়, সরকার সেই টাকাটা পায় না, একটা বড় অংশের লিকেজ। এই লিকেজটা বন্ধ করলেও আমাদের ঘাটতি হয়তো এত বড় হতো না। এই লিকেজটা বন্ধ তো সরকারও জানে যে লিকেজটা হয়, তাহলে বন্ধটা কেন করে না? না, এখানে আমার মনে হয় যে একটা তো আছে, যে দুর্নীতির একটা বিষয় তো আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এগুলোর অনেকগুলোই সমাধান করা যায়, যেটা আজাদ ভাই ঠিকই বলেছেন, যে আমরা যদি প্রযুক্তিকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারি। আমাদের দেশে দেখেন, আমি একটা গবেষণায় করেছিলাম, দেখলাম যে 2000 সাল থেকে কিন্তু অনেক আমাদের এই ডিজিটালাইজেশন করা হয়েছে বিভিন্নভাবে। কিন্তু একসময় কিন্তু আমাদের রেভিনিউ জিডিপি রেশিও ছিল 10.9, এটা এখন কমে দেখেন 8-এর কাছাকাছি এটা দাঁড়িয়েছে, 7.7, তাই না? সো তাহলে কি লাভটা কি হলো? এই প্রশ্নটা আসে আর কি। সুতরাং প্রযুক্তিটাও শুধুমাত্র ব্যবহার করতে হবে, প্রযুক্তিকে আনতে হবে, এটা বললে হবে না। সেটা কিভাবে আমি আনছি, একটা ভালো এক্সাম্পল দিয়েছে না, এটা কেবল চীনে না, ভারতেও
আপনি যদি যান তাহলে দেখবেন যে এখন কিউআর কোডের দিকে তারা আস্তে আস্তে চলে যাচ্ছে, একবার ক্যাশলেস সোসাইটির দিকেই চলে যাবে। তো আমাদের দেশে আমরা ক্রমান্বয়ে এটা করতে পারি, একটা পার্সেন্টেজ আমরা নিয়ে আসতে পারি, বা আমরা এরকম করতে পারি যে একটা সুনির্দিষ্ট সীমারেখার উপরে যদি ব্যয় হয় তো তাহলে এটাকে আমাদেরকে ডিজিটাল ইয়েতে এটাকে আনতে হবে। এগুলো করে কিন্তু আমরা ক্রমান্বয়ে ক্যাশলেস সোসাইটির দিকে যেতে পারি। সো বাইরে একটা কথা আছে, এই কিছু প্রস্তাবনা দেখেছিলাম, ছোটোখাটো হতে পারে, যে অটোরিকশা ওয়েলথ ট্যাক্সের একটা ইস্যু ছিল, তারপরে যে ইনহেরেন্স ট্যাক্সের একটা কথাবার্তা ছিল, কিন্তু উচ্চ পর্যায়ে গিয়ে বেশিরভাগই ওটা বাতিল হয়ে গেছে, বা সরকার হয়তো সেটা চান না। যে প্রস্তাবগুলো যদি বাতিলই হয় তাহলে বাড়তি আয়টা কোথা থেকে আসবে? না সেটাই প্রশ্ন। না একটা তো হলো যে আমাদের কিন্তু এই যে যত আমরা টিন নাম্বার আছে, আপনি জানেন যে এটার 1/4 মতো আসলে ট্যাক্স দেওয়া হয়। সো এইসব গুলোতে কিন্তু আমাদের ভিত্তিটা বৃদ্ধির একটা বিষয় আছে, সেখানে সুযোগ আছে, এবং এইটাই আমাদের করতে হবে। এখন আপনি দেখেন যে ঢাকায় কত অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, আর আমরা যে ট্যাক্স আহরণ করি তার কত পার্সেন্টেজ ঢাকা এই অঞ্চল থেকে যায়, ঢাকা চিটাগাং থেকে। সো এইসব জায়গাগুলোতে আমাদেরকে আসলে যেতে হবে। এবার যদি তারা কিছু কিছু গোষ্ঠীর উপরে, যেটা আমরা প্রথম দিকে শুনছিলাম যে এটা করা হবে, সেটা যদি না করেন, হয়তো বা বিবেচনা করেছেন যে এগুলোতেও তো অনেক স্থির আয়ের মানুষ, সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষরা আছেন, তাদেরকে হয়তো তারা প্রথমেই একটা ধাক্কা দিতে চান না, কিন্তু পরবর্তীতে এগুলোর মধ্যে আমাদেরকে যেতে হবে এইবার না গেলেও। ওয়েলথ ট্যাক্স, আমাদের তো ওয়েলথ সারচার্জ আছে, ওয়েলথ ট্যাক্সের দিকেও আমাদের যেতে হবে। স্ল্যাবগুলো কোন জায়গায় আপনি দিবেন, অনেক ওয়েলথ হয়েছে যেগুলো নাকি আপনি এর আগে ট্যাক্স দিয়েই ওই ওয়েলথটা হয়েছে, আপনি ডাবল ট্যাক্সেশন কতটুকু করবেন, এইসব বিষয়গুলো কিন্তু আছে। এগুলো একটু ভাবনা চিন্তা করে আমাদেরকে একটু, আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড কিছু এক্সারসাইজ করে যাওয়া উচিত বলে মনে হয়, এবং সেইটার জন্য তারা কিছুটা সময় হয়তো নিচ্ছেন। এই জন্য এবারে এই অল্প সময়ে হয়তো তারা এগুলোতে যাচ্ছেন না। এগুলো অনেক বড় বড় সিদ্ধান্ত, আর আপনি একবার নিয়ে গেলে তখন তো আর আপনি পেছাতে পারবেন না। আপনি যদি আমরা ওয়েলথ ট্যাক্স যদি করি, তাহলে আপনি স্ল্যাবটা কোন জায়গায় রাখবেন, তাই না? এখানে তো বিভিন্ন স্ল্যাব থাকবে, তাই না? এটা তো বিবেচনায় রাখতে হবে। সো এইসব বিষয়গুলো আছে। তবে বাজেটের তো একটা বড় দর্শন হলো সম্পদের পুনর্বন্টন, তাই না? বাজেটের আগে আমরা ট্যাক্সের আগে আমরা যেই বন্টনটা থাকে, আমরা ট্যাক্সটা দিয়ে ওইটাকে কিছুটা আরেকটু সমতা আনার চেষ্টা করি, তাই না? তো সেই বিষয়টা তো আমাদের করতেই হবে। তো কিন্তু সেখানে এটা করতে যে আমার যে সম্ভাব্য যে বিনিয়োগকারী, আমি কিন্তু বিনিয়োগকারী তার প্রফিটের একটা পার্ট আমি দিচ্ছি হলো সরকারের হাতে। তাহলে সরকার কি বেটার স্পেন্ড করতে পারবে, নাকি যাকে আমি বিনিয়োগকারী তার হাতে বেশি রাখলে তিনি বিনিয়োগ করে কর্মসংস্থান করে আয়ের উৎস বের করতে পারতেন? এটার মধ্যে একটা কিন্তু ব্যালেন্সের একটা ব্যাপার আছে, এবং সেটা আমার মনে হয় যে একটু ভালোভাবে স্টাডি করেই এইসব পদক্ষেপ নেওয়াটা ভালো। সরকার, আপনাদের একটা অভিযোগ আছে, আপনাদের সবারই যারা কর দেন, যে মোটামুটি যারা কর দেন সরকার প্রতি বছর তাদের কাছ থেকেই বাড়তি কর আদায়ের মাধ্যমে তার লক্ষ্য অর্জনের চেষ্টা করে। তার মানে বাজেট আসলে আপনারা কি আতঙ্কিত হন কিনা? আতঙ্কে থাকে? অবশ্যই আমরা আতঙ্কে থাকি, কারণ যতদিন পর্যন্ত ডিজিটালাইজ না হবে, ট্যাক্সের নেট না বাড়বে, তাই সরকার যে এই যে প্রতি বছরই বাজেটের আকার বাড়াচ্ছে, তার মানে কি এক্সিস্টিং ট্যাক্স পেয়ারদেরকে বিভিন্নভাবে যে একটা জালের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে। তো সেটা তো আমাদের কাছে কাঙ্ক্ষিত না। আমাদের কাজ হলে যে, যেটা আমি বললাম, কিউআর কোড, মানে প্রত্যেকটা কেনা, ক্রয় এবং বিক্রয়কে আমার নেটের মধ্যে নিয়ে আসতে হবে, যেটা নাই। এখানে আমরা কয়জন লোক ক্রেডিট কার্ড ইউজ করি? হার্ডলি কত পার্সেন্ট, 1% অফ দ্য পপুলেশনও না, হবে না। তাহলে বিরাট একটা জনগোষ্ঠী, তাদের এই যে 400 কি বলে আমাদের 460 বিলিয়ন ডলারের যে আমার ইকোনমি, সেই ইকোনমিটা 1%ও যদি আমার ডিজিটালাইজ না হয়, তাহলে প্রায় ট্যাক্স ফাঁকি হচ্ছে। তো এই 460 বিলিয়ন নিয়ে আমাকে কাজ করতে হবে, যে 400 বিলিয়ন ইজ কামিং অ্যান্ড গোয়িং, এক্সপেন্ডিচারটা আসতেছে, এইটা নিয়েই চিন্তা করতে হবে সরকারকে। এবং ওভারনাইট ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন। এটা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট এই সেপারেটটাই করতে পারলো না। একটা সুনির্দিষ্ট প্রশ্ন আছে যে সরকার কর ছাড় সুবিধার ব্যাপারে একটু শক্ত হতে চায়। এই সুবিধা নিয়ে আমাদের দেশে শিল্পায়ন হয়েছে, আবার অনেকে অপব্যবহারও করেছেন। একজন ব্যবসায়ী নেতা হিসেবে আপনি এটার পক্ষে? দেখেন, কর ছাড় ছাড়া নতুন ইন্ডাস্ট্রি হবে না। আপনাকে নতুন একটা ইন্ডাস্ট্রি, একজন মানুষ কখন ঝুঁকি নেবে, যখন তার বিনিয়োগটা
সে আবার রিটার্ন নিয়ে আসতে পারবে, যে ব্যাংকের হোক শেয়ার মার্কেট হোক, যার বিনিয়োগকারীকে বিনিয়োগটা ফেরত দিতে পারবে। তো তখনই সে কিন্তু বিনিয়োগে যাবে। যখন আমাকে আমি যদি ট্যাক্স হলিডে না পাই, আমাকে দেখতে হবে, পাশাপাশি আমাকে দেখতে হবে আমার প্রতিবেশী দেশ কি পলিসি করেছে। প্রতিবেশী দেশে 7টা স্টেটে কেউ যদি বিনিয়োগ করে তাহলে 50 কোটি টাকা পর্যন্ত ক্যাপিটাল মেশিনের জন্য ফ্রি গভর্নমেন্ট দিবে। গভর্নমেন্ট 5 বছর পর্যন্ত এমপ্লয়ীদেরকে বেতন, একটা মেল পুরুষকে দিবে 5,000 টাকা এবং মহিলাকে যদি এমপ্লয় করা হয় দেবে 6,000 কোটি টাকা, 5 বছর পর্যন্ত গভর্নমেন্ট দিবে। এই যে সুযোগ সুবিধা, তো এইগুলো বাদ দিয়ে কি আমার এই মধ্যে 14% ইন্টারেস্ট দিতে আসবে নাকি? আমার গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আমার সব কিছুর দাম প্রতি বছর বেড়ে যাচ্ছে, প্রতি মাসে বেড়ে যাচ্ছে। অনিশ্চয়তার মধ্যে তো কোনো বিনিয়োগ হবে না। একটা বিনিয়োগকারীকে অবশ্যই তাকে রোডম্যাপ দিতে হবে যে আপনার সরকার এই সুযোগ সুবিধা করে দিবে, আপনার কর সুবিধা থাকবে, আপনার এক্সপোর্ট বেনিফিট থাকবে, এই সব প্যাকেজ ছাড়া কিন্তু এখানে তো বড় একটা লোকসান হয় সরকারের। 1,70,000 কোটি টাকা সম্ভবত 22-23 অর্থ বছরে ছিল স্যার, আপনি এটাকে সমর্থন করেন? দেখুন, একটা পর্যায় পর্যন্ত তো আমাদের সাপোর্ট দিতে হবে, এবং বাংলাদেশে কিন্তু এই রেডিমেড গার্মেন্টসেই আমি যখন গবেষণা শুরু করি তখন 90-এর দশকে 25% ছিল এই যে ক্যাশ কম্পেনসেশন স্কিম, 25%। এখন আমরা এটা কমিয়ে নিয়ে এসেছি, 4-5% এটা আসছে। হ্যাঁ, বা তাদেরকে অন্যান্য সুবিধাও দেওয়া হয়। তা আমার যে পরামর্শ হবে সেটা হলো যে প্রথমত এটা যাতে প্রেডিক্টেবল হয়, আমি কতদিন পর্যন্ত পাবো। এগুলোতে সবসময় সব দেশই সানসেট ক্লজ থাকে যে আমি আপনাকে 10 বছর দিব, 12 বছর দেব, এটা একটা থাকে। এর মধ্যে যার দাঁড়ানোর উনি দাঁড়াবেন, অনেকেই হয়তো ঝুঁকি হয়তো নিতে পারবেন না, কিন্তু এটা দরকার। এই যে দেখেন ইন্ডিয়াতে আমরা এই যে ট্যাক্স এক্সপেন্ডিচার বলি, আপনি যেটা বললেন যে বিভিন্ন ধরনের ছাড়, ইন্ডিয়াতে একসময় এটা 6%-এর মতো ছিল, তারা কিন্তু ক্রমান্বয়ে এটা কমিয়ে নিয়ে এসেছে। আমাদের দেশে এটা চাওয়ার পেছনে একটা বড় কারণ হলো যে আমাদের অন্যান্য যেসব জায়গায় ওনার খরচ, সেই জায়গাটা যেহেতু তুলনামূলকভাবে বেশি থাকে, সেহেতু এইটা দিয়ে তারা এটা ব্যালেন্স করার চেষ্টা করেন, ওনারা কম্পেনসেট করার চেষ্টা করেন ওইটা। তো আমাদের দেশে এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমরা যদি আমাদের লজিস্টিক্স পলিসিটা বাস্তবায়ন করতে পারি ভালোভাবে, সিঙ্গেল উইন্ডোটা করতে পারি, পোর্টে টার্ন অ্যারাউন্ড টাইম আমরা কমাতে পারি, তাহলে এই যে আমাদের এই একটা ক্যাশ সাবসিডির যে একটা প্রয়োজনীয়তা, প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখার জন্য, সেই চাহিদাটাও কিন্তু কমে আসবে। সো এটা অনেকগুলি ফ্যাক্টরকে নিয়ে আমাকে চিন্তা করতে হবে। বা আমি যদি জ্বালানি নিরাপত্তার বিষয়টা চলে আসে, যে গ্যাসের কথা উনি বলেছেন, তো সেখানে তো অনেক সময় আমাদের উদ্যোক্তারা বলেন যে মূল্যের কোনো প্রশ্ন না, আমাকে সরবরাহটা করেন, এরকম বলেন না ওনারা, আমার সাপ্লাইটা গ্যারান্টি করেন, আপনি দাম বেশি নেন। সো এইসব বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে। আপনার কাছে একটা প্রশ্ন আছে এডিপি নিয়ে। 3 লাখ কোটি টাকার রেকর্ড উন্নয়ন বাজেট, যেটা যদি আমি রানিং যেটা সংশোধিত হয়েছে সেটার বিচারে চিন্তা করি 50% গ্রোথ, কিন্তু তার মধ্যে প্রায় 36% টাকা রাখা হয়েছে যেটার এগেনস্টে কোনো প্রকল্প নাই, থোক বরাদ্দ হিসেবে। আমরা নিশ্চয়ই উন্নয়ন চাই, কিন্তু এভাবে উন্নয়নটা হয় কিনা? না, প্রথম কথা হলো যে এই যে 50%, এটা তো হলো যে আমরা প্রকৃত যেটা বাস্তবায়ন করব, সংশোধিত যেটা। সুতরাং এখানে একটা বড় ধরনের একটা প্রশ্ন থেকে যায় যে আমরা আমাদের প্রকল্পগুলি গ্রহণ করি, সময় মতো শেষ করতে পারি না, প্রকল্পের ব্যয় বাড়ে। সো প্রশ্নটা হলো এখন যে এই যে আমরা 3 লক্ষ কোটি টাকার করলাম, আপনি ঠিকই বলেছেন যে একটা বড় ধরনের একটা বাজেট রেখে দেওয়া হয়েছে, যেটাকে আমরা থোক বরাদ্দ বলি, যেটা পরবর্তীতে হয়তো আসবে। এগুলো এখনও সুনির্দিষ্ট প্রকল্প বাছাই করা হয় না। এটা যখন এই আমাদের এডিপি বাস্তবায়ন হবে সারা বছর ধরে 2026-27, তখন এগুলো করা হবে। সুতরাং এইটার মধ্যে সমস্যা নেই। সমস্যা যেটা আমরা দেখি সেটা হলো যে এই যে এই টাকাটা আমরা দেখি যে এই যে দেখেন এখন তো প্রথম 3 কোয়ার্টারে এটা কত, মানে 43%-এর মতো এরকম হয়েছে। তো শেষের দিকে যখন হয় তখন, এবং এইটাও যখন আমরা হিসাব করি তখন অর্থ ছাড় প্রকৃত বাস্তবায়ন, সেটা আবার আরেক হিসাব। সো এখানে আমি মনে করি যে বাংলাদেশের মতো অর্থনীতিতে এবং আমাদের উন্নয়নের যে চাহিদা, এবং ওনাদেরকে আমি যদি ভালো অবকাঠামো ইত্যাদি যদি দিতে চাই, তাহলে তো আমার তো বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। কিন্তু সেটা আমি সাশ্রয়ীভাবে করতে পারছি কিনা, আমার বিভিন্ন যেসব ফিজিবিলিটি স্টাডি হয় সেগুলো ঠিকভাবে হচ্ছে কিনা। আমরা তো দেখি যে এইসব জায়গায় বড় ধরনের ব্যত্যয়, আমাদের মানে চোখের সামনে অনেক প্রকল্প আছে যেগুলো
নেওয়াই উচিত হয় নাই, বা যেভাবে বাস্তবায়ন করা হচ্ছে এই বাস্তবায়ন করতে যে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক টাকা ব্যয় হচ্ছে। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ। সুতরাং তারা যে টাকা রেখে দিয়েছেন চিন্তা ভাবনা করে, প্রকল্পগুলিকে বাছাই করে তারপরে টাকাটা বরাদ্দ করবেন, এইটার মধ্যে আমি কোনো ধরনের সমস্যা দেখি না। সমস্যা হলো যে আমরা জবাবদিহিতার মাধ্যমে এইসব প্রকল্পগুলি বাস্তবায়ন করতে পারছি কিনা, আমার যে এটার মনিটরিং যে মেকানিজম আছে সেই মেকানিজমগুলোকে শক্তিশালী করতে পারছি কিনা, আমি ওভার কস্টিং যাতে না হয়, আমার প্রকিউরমেন্ট যে পলিসি আছে সেটা যাতে আমি ঠিকমতো বাস্তবায়িত করতে পারি কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ইত্যাদি ছাড়া, এই বিষয়গুলি আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ হবে। আমরা সংস্কার এবং সুশাসন খুবই জনপ্রিয় এবং অতি পরিচিত দুটো শব্দের ক্ষেত্রে আসি। আমরা যদি ব্যাংক খাত বা আর্থিক খাতের কথা চিন্তা করি, অর্থমন্ত্রীর ইন্ডিকেশনটা কিরকম হওয়া দরকার এখানে সংস্কার এবং সুশাসন? আমার মনে হয় যে সংস্কারের ক্ষেত্রে তারা অনেক ভালো ভালো কিন্তু সংস্কার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেটা আমরা ব্যাংকিং সেক্টর বলি, আমরা শেয়ার মার্কেটের কথা বলি, আমরা এনবিআর বলি ইত্যাদি। আমার মনে হয় যে সেটার প্রতি তারা যে কমিটমেন্টটা বলেছেন, যখন নাকি নির্বাচনের এই প্রক্রিয়া যখন শুরু হলো, তারা কিন্তু বলেছেন যে এই সংস্কারগুলিকে তারা যৌক্তিক পরিণতিতে নিয়ে যাবেন এবং সেখানে কমিটমেন্টও আছে তাদের। সো আমার মনে হয় যে এইটা তাদের পুনর্ব্যক্ত করা এবং বাস্তবায়ন করা, এটা হলো একটা। আর দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে আপনি সুশাসনের কথা বললেন। প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছাড়া এবং সুশাসন ছাড়া আমরা বাজেট ভালোভাবে কোনোভাবে বাস্তবায়ন করতে পারবো না। দেখেন, আমি একটা এক্সাম্পল দিই, আমাদের স্বাস্থ্য খাত যা নাকি আমরা বরাদ্দ রেখেছি সেটা থেকে কত কম আমরা সেখানে ব্যয় করেছি। এখন আমরা বলছি যে আমরা স্বাস্থ্য খাতের এটা 5% অফ জিডিপিতে নিব, সরকারের হয়তো ব্যয় 2% অফ জিডিপি হবে। তো এটার অর্থটা তো হলো যে 3-4 গুণ ব্যয় তারা করবেন। তাহলে এখানে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি যদি আমি না করি, তাহলে তো আমি ভালোভাবে বাস্তবায়ন করতে পারবো না। রাইট। জনাব একে আজাদ, ব্যাংক খাত নিয়ে দু একটা বিষয় জানবার আছে, যেহেতু আপনি নিজেও মালিকানার সাথেও জড়িত এবং ব্যবসা বাণিজ্যের জন্য আপনাকেও ব্যাংকে যেতে হয়। এখন ব্যাংক খাত বা আর্থিক খাতের যে বাস্তবতা, আমার অর্থনীতিকে আমি $1 ট্রিলিয়ন নিতে চাই 2034 সাল নাগাদ, এরকম ভঙ্গুর আর্থিক খাতের উপর ভর করে আমি কতদূর এগোতে পারবো বলে মনে হয়? দেখুন, আমি এগোতে পারবো। কথা হলো যে যদি আমার সরকারের কাছে আমার যদি জবাবদিহিতা না থাকে এবং সরকার জনগণের কাছে জবাবদিহিতা না থাকবে, ততদিন পর্যন্ত ভঙ্গুর অর্থনীতিকে আমি বেরোতে পারবো না। আমার থাকবে গভর্নমেন্ট ইজ অ্যাকাউন্টেবল টু দিস পিপুল, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ ব্যাংককে স্বাধীনতা দিবে এবং বাংলাদেশ ব্যাংক তার ব্যাংকগুলোকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এখানে নাই। সরকারি ব্যাংকগুলো দেখেন, বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করে না, এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স করে। ওখানে একটা এফআইডি আর একজন সচিব আছেন, তিনি এটাকে এখানে ডাইরেক্টর চেয়ারম্যান নিয়োগ করেন। তারা ওখানে দেখেন খেলাপির, তাদেরকে যে 50% উপরে তাদের খেলাপি সরকারি ব্যাংকগুলোতে। আমরা দীর্ঘদিন সরকারকে বলেছি 4টা ব্যাংক দরকার নাই, আপনি এখানে একটা ব্যাংক করেন বা 2টা ব্যাংক করেন। এত এই যে সমস্ত স্ক্যামগুলো হয় কিন্তু ওখান শুরু হয় ওখান থেকে, তারপরে এখন ওখান থেকে প্রাইভেট ব্যাংকগুলোতে চলে আসছে। তো এই যে প্রাইভেট ব্যাংকগুলো টাকা বিদেশে চলে যাচ্ছে, কয়টা টাকা রিকভারি হচ্ছে? টাকা তো রিকভারি হচ্ছে না। এবং অনেককে ছাড় দেওয়ার জন্যে এই কয়েকদিন আগে একটা কমিশন করেছে বাংলাদেশ ব্যাংক, যে 10 বছর পর্যন্ত কাউকে ছাড় দিয়েছে, 2 বছরের মধ্যে টাকা ফেরত দেওয়া হচ্ছে। তাও তো কিন্তু এটা নট ওয়ার্ক, তাতে ব্যাংকগুলিকে আরও সিক করে ফেলা হচ্ছে। তো সেই জন্যে আমি মনে করি কিছু কিছু নীতিমালা যেটা ব্যাংক এবং কাস্টমার রিলেশনশিপের উপর ছেড়ে দেওয়া উচিত। কিছু কিছু যার জন্য ব্যাংকগুলোকে হচ্ছে দেউলিয়া হয়ে যাচ্ছে, তার সে ডিভিডেন্ড দিতে পারছে না। শেয়ার হোল্ডারদের যে শুরুতে যেটা আমাদের মুস্তাফিজ ভাই কারেক্টলি বলেছে, যদি শুধু ব্যাংক বরোয়িং দিয়ে কিন্তু শিল্পায়ন হবে না, দেশে অর্থনীতি হবে না। আমার অবশ্যই শেয়ার মার্কেটে চাঙ্গা করতে হবে। শেয়ার মার্কেট চাঙ্গা হবে কেমনে? তা আমি যদি শেয়ারই না দিতে পারি, শেয়ার ডিভিডেন্ড না দিতে পারি, তাহলে তো অনেক প্রতিষ্ঠান আছে তারা ডিভিডেন্ড নেয়, তাদেরকে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে? তারা ভালো কোনো অডিট ফার্ম দিয়ে অডিট করাচ্ছে, তুমি কেন দিচ্ছ না? জাঙ্ক শেয়ারের দাম লাফালাফি বাড়ছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না, মানুষ দেউলিয়া হচ্ছে। কেন এই লোকগুলো দেউলিয়া হলো? কে টাকাটা নিল? কোথায় টাকাটা গেল? এই যতদিন পর্যন্ত এই জবাবদিহিতা না আসবে, ততদিন পর্যন্ত কিন্তু আমি ব্যাংকিং ব্যবস্থা ভালো করে ঘুরে দাঁড়াবে না। এই সেক্টরের রক্তক্ষরণটা বন্ধ হয়েছে কিনা? না, এখনও রক্তক্ষরণ বন্ধ হয়নি এবং কবে বন্ধ হবে তাও আমাদের জানা নেই। স্যার, আপনার কি মনে হয়
যে ব্যাংক খাতের যেই বাস্তবতা, খেলাপি ঋণের সবশেষ যেটা আমরা দেখলাম যে কমার বদলে কিন্তু আরো একটু বেড়ে গেছে, 30,000 কোটি টাকা বেড়েছে, রাইট, 31,000 কোটি টাকার মতো বেড়েছে। আমরা তো সেটা প্রত্যাশা করি নাই, তাহলে কি আমরা আবার উল্টা দিকে যাওয়া শুরু করলাম? আমি অতটা পেসিমিস্টিক না। আমি এখন একটু সময় দিতে চাই। বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করা হচ্ছে। আজাদ ভাইও কিছুক্ষণ আগে বললেন গভর্নর সাহেব কি কি উদ্যোগ নিচ্ছেন। তো এটার জন্য কিছুটা সময় দিতে হবে। প্রথম কথা হলো যে আমাদের নতুন করে যাতে আবার খেলাপি ঋণ না হয়, এখন থেকে যেগুলো আমরা দিচ্ছি এগুলো যাতে আমরা সুশৃঙ্খলভাবে আমরা দিতে পারি, সুশাসনের সাথে দিতে পারি, এবং ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ এবং সেখানে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ এগুলো ছাড়া দিতে পারি। এটা হলো বটম লাইন। এর থেকে পিছনে গেলে তাহলে এটার আর কোনো ইমপ্রুভমেন্ট আমরা করতে পারবো না। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে ব্যাকলগ যেটা আছে, আমরা অ্যাসেট রিকভারি বিভিন্ন কোম্পানির কথা বলেছি, বিভিন্ন ধরনের উদ্যমের কথা বলেছি, এগুলো প্যারালালি আমাদেরকে চালু করতে হবে। এখন রিফাইন্যান্সিং 60,000 কোটি টাকার একটা প্রোগ্রাম নেওয়া হচ্ছে, তার মধ্যে 20,000 কোটি টাকার মতো আছে যে বন্ধ কলকারখানাগুলোকে খুলতে সাহায্য করা। সেখানেও আপনি যেগুলো নাকি আসলে কাজ করতে পারবে, আপনার ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দিলে সেগুলোকে সিলেক্ট করা, এখানে আমার একটা অবজারভেশন হয়ে আছে, যাবে। আমার একটা অবজারভেশন আছে যে আমরা করোনা কালেও কিন্তু এই সুযোগটা দিয়েছিলাম এবং তার বড় একটা অংশই কিন্তু এখনো পর্যন্ত খেলাপি। সুতরাং এই টাকাটা কি জন্য দিচ্ছি, কাকে দিচ্ছি, এই যাচাই বাছাইটা আসলে কে করবে বা যৌক্তিকভাবে করা যাবে কিনা আপনি কতটুকু নিশ্চিত? না, আমার মনে হয় যে এখানে সেন্ট্রাল ব্যাংকের একটা বড় ভূমিকা থাকবে। এখানে গাইডলাইনগুলো ঠিকভাবে করতে হবে এবং ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের উপরে, এটা তো তাদেরকে রিফাইন্যান্সের জন্য দিবে, ব্যাংকে একটা সুদে দিবে এবং তারপরে তারা আবার কম সুদে এটা দিবে। কি এটা মনে করেন যে এই যে 60,000 কোটি টাকা আবার সরকার যেই দিচ্ছে, এটা প্রকৃত যারা দরকার যাদের, তারা পাবে এবং এখান থেকে আসলে খেলাপিটা আগের মতো হবে না, এটা কি সম্ভব কিনা? এটা যদি ব্যাংক কাস্টমার রিলেশনশিপের উপর ভিত্তিতে হয়, যেটা মোস্তাফিজ ভাই বলে, এটা আমি মনে করি ব্যাংক তো টাকাটা সার্টেন টাইমের জন্য বাংলাদেশ ব্যাংক দিবে, সরকার দিবে রাজস্বটা, এটা না কি বলে চ্যারিটি না, এটা তো টোটালি রিফান্ডেবল। তো এখন ব্যাংক তো ওই ক্লায়েন্টকে দেবে না যে ক্লায়েন্ট তার টাকা ফেরত দিতে পারবে না। এটা ওই করোনার সময় দিয়েছিল, কিন্তু ব্যাংক তাকেই দিয়েছে যে আবার টাকাটা রিটার্ন দিতে পারবে। তার মানে আর সরকার শুধু ভর্তুকি দিবে ইন্টারেস্ট রেটটা, যেখানে ব্যাংক 13% নিত সে 7% দিবে, এই বাকিটা সরকার দিবে ব্যাংককে। আমরা যেহেতু আগের অভিজ্ঞতাটা আমাদের অতটা ভালো না, করোনাকালের এই সুবিধা দেওয়ার পরে কিন্তু বড় একটা অংশ খেলাপিতে পরিণত হয়েছে, তো এইবার কি সেটা প্রপারলি এখন যদি ব্যাংকের উপরে ছেড়ে দেয়, বাংলাদেশ ব্যাংকে ইন্টারফেয়ার না করে যে অমুককে দিতে হবে, অমুককে দিতে হবে এবং আমার কাছে প্রস্তাব পাঠাও, আমি অনুমোদন করে দিচ্ছি, যদি বাংলাদেশ ব্যাংক এরকম হস্তক্ষেপ করে পার্টিকুলার পার্টির ফেভার করতে যায়, তাহলে তো খেলাপি হবেই। আর যদি এটা টোটালি ব্যাংক কাস্টমার রিলেশনশিপের উপর ছেড়ে দেয় এবং ব্যাংককে বলে যে ইউ উইল বি রেসপন্সিবল ফর নন রিফান্ডিং দ্য মানি, তো সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমরা একেবারে শেষ দিকে চলে এসে দুজনের কাছে একটা প্রশ্ন, 30 সেকেন্ড করে, আপনি কি প্রত্যাশা করেন? জাস্ট দুটো প্রত্যাশার কথা। আমি মনে করি সরকার কর্মসংস্থানের দিকে করবে, আর হলো ইলেকট্রিক গাড়ি আমদানির উপর শুল্ক তো থাকবে, কমাবে এবং উৎসাহিত করবে, পাশাপাশি ইনফ্লেশন যাতে কম হয় সেই জায়গায়। স্যার, আপনার পরামর্শটা কি সরকারের? আমার একটা বড় পরামর্শ থাকবে যে আমাদের নবায়নযোগ্য যে আমাদের জ্বালানি, কারণ খাদ্য নিরাপত্তা এবং জ্বালানি নিরাপত্তা এই দুটো হলো খুবই আমাদের ইম্পর্টেন্ট। আমি যদি বিনিয়োগকে চাঙ্গা করতে চাই, কর্মসংস্থান, এটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা আশেপাশের দেশে দেখেছি কিভাবে ড্রাস্টিক পলিসি চেঞ্জের কারণে কিভাবে শার্পলি এটা বৃদ্ধি পেয়েছে। এটা একটা আমাদের বড় একটা পরামর্শের জায়গা থাকবে। আমরা সেই প্রত্যাশা করি আপনাদের পরামর্শ এবং অভিযোগগুলো সরকার আমলে নিয়ে একটা ভালো বাজেট প্রণয়ন করবে এবং সরকার তার লক্ষ্যমাত্রা অর্জনে সফল। অনেক ধন্যবাদ সরাসরি এসে সময় দেওয়ার জন্য। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো 71-এর বিশেষ আয়োজন বাজেট স্পেশাল। ভালো থাকবেন সবাই।